আচ্ছা, একটা কথা ভাবুন তো, কোনো টাকা পয়সা বিনিয়োগ না করে কি একটা গ্লোবাল বিজনেস দাঁড় করানো সম্ভব? শুনতে একটু অদ্ভুত লাগছে, তাই না? আজকে আমরা এমনই একটা ভাইরাল মোটিভেশনাল স্পিচ নিয়ে কথা বলবো, যেখানে ঠিক এই বিষয়টাকেই তুলে ধরা হয়েছে। চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। তো বক্তৃতার একেবারে শুরুতেই এই প্রশ্নটা ছুড়ে দেওয়া হয়েছিল, মানে ভাবা যায় জিরো ইনভেস্টমেন্টে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস, এটা কি আদৌ সম্ভব? চলুন তো দেখি যিনি এই কথাটা বলেছেন তিনি এর পেছনে কি যুক্তি দেখাচ্ছেন। পুরো বিজনেস মডেলটার মূলে রয়েছে কিন্তু একটাই শব্দ, বিশ্বাস। বক্তা যেমনটা বলছিলেন, এই কোম্পানির নাম DXN বা ড্যাক্সেন, এটা একটা চাইনিজ শব্দ, আর এর মানে হলো ট্রাস্ট বা নির্ভরযোগ্যতা। মানে নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তাদের ব্যবসার মূল ভিত্তিটা। আজকের এই আলোচনায় আমরা কয়েকটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখব, যেমন এই DXN ডিস্ট্রিবিউটর ব্যাপারটা আসলে কি, জিরো ইনভেস্টমেন্টের শক্তিটা কোথায়, এক বিশ্ব এক বাজার, এই কনসেপ্টটা কিভাবে কাজ করে, আর সফল হতে গেলে কি ধরনের মানসিকতা দরকার, প্রতিদিন কি করতে হবে, আর সবশেষে স্বাধীনতার যে স্বপ্নটা দেখানো হচ্ছে সেটার কথাই বাকি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আসি, এই DXN ডিস্ট্রিবিউটর আসলে কারা? কারণ ডিস্ট্রিবিউটর শব্দটা শুনলে আমাদের মাথায় যা আসে, বক্তা কিন্তু সেই পুরো ধারণাটাকেই বদলে দিচ্ছেন। চলুন দেখা যাক তার চোখে এ মডেলটা ঠিক কেমন। দেখুন, এখানে দুটো মডেলের একটা দারুণ তুলনা করা হয়েছে। একদিকে আছে আমাদের চেনা প্রথাগত ডিস্ট্রিবিউটরশিপ, যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়, দোকান বা অফিস ভাড়া, স্টাফদের মাইনে, কত রকম খরচ আর ঝুঁকি তো আছেই। আর অন্যদিকে এই DXN ডিস্ট্রিবিউটরের মডেলটা, যেখানে বক্তার মতে কোনো বিনিয়োগই নেই, আর তাই কোনো আর্থিক ঝুঁকিও নেই। কি বিশাল একটা পার্থক্য, তাই না? আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে চমকপ্রদ অংশে, মানে জিরো ইনভেস্টমেন্টের শক্তি। কোনো টাকা ছাড়াই একটা ব্যবসা শুরু করা, এটা কিভাবে সম্ভব? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। বক্তার মূল কথাটা খুবই সোজাসাপটা, একেবারে শূন্য টাকা, কোনো প্রাথমিক পুঁজি ছাড়াই একটা গ্লোবাল বিজনেস শুরু করা সম্ভব। আমাদের চেনা ব্যবসায়িক ধারণার থেকে এটা কিন্তু 180 ডিগ্রি উল্টো একটা ভাবনা। ব্যাপারটা এতটাই অবিশ্বাস্য যে বক্তা নিজেই বলছেন এটি এক ধরনের জাদু, মানে তার নিজের কাছেই এটা একটা ম্যাজিকের মতো মনে হয়েছে, আর তার কথা বলার ধরনেও সেই উত্তেজনাটা কিন্তু স্পষ্ট। এখন প্রশ্ন আসতে পারে, যদি ডিস্ট্রিবিউটরের কোনো বিনিয়োগ না থাকে তাহলে ব্যবসাটা চলছে কিভাবে? এখানেই বক্তা পরিষ্কার করে দিয়েছেন, আসলে মূল বিনিয়োগটা কিন্তু কোম্পানি নিজেই করে ফেলেছে। প্রায় 200টা দেশে অফিস খোলা, প্রোডাক্ট তৈরি আর সাপ্লাই করা, বিভিন্ন দেশে নিয়মকানুন মেনে চলা, কর্মচারী রাখা, এই সব বিশাল খরচ কিন্তু কোম্পানি বহন করছে। ডিস্ট্রিবিউটরকে তারা একরকম পার্টনার হিসেবেই দেখছে। বিনিয়োগের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন বক্তৃতার আরেকটা বড় ধারণার দিকে যাই, এক বিশ্ব এক বাজার বা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এই কনসেপ্টটা কিভাবে একজনকে নিজের দেশের সীমানা পেরিয়ে ব্যবসা করার সুযোগ করে দেয়, সেটাই এখন দেখব। এই সিস্টেমটা কিভাবে কাজ করে তার একটা খুব সহজ উদাহরণ দেওয়া হয়েছে এখানে। ধরুন কেউ ঢাকায় বসে DXN-এর একটা প্রোডাক্ট ব্যবহার করল, তার ভালো লাগলো, আর সে দুবাইতে থাকা তার এক বন্ধুকে সেটার কথা বলল। এখন ওই বন্ধু যদি দুবাইয়ের DXN অফিস থেকে ওই প্রোডাক্টটা কেনে, তাহলে ঢাকায় বসে থাকা মানুষটাও কিন্তু সেই কেনাকাটার উপর একটা ইনকাম পাবে। ইন্টারেস্টিং না? আর এই সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? বক্তার মতে ঘরে বসে বিভিন্ন দেশের কারেন্সিতে আয় করা সম্ভব। ভাবুন তো, ইতালিতে কেউ কারো রেকমেন্ডেশনে কিছু কিনল, আর এখানে বসে সেই আয়ের একটা অংশ পাওয়া গেল ইউরোতে। অস্ট্রেলিয়া থেকে ডলার, দুবাই থেকে দিরহাম, কোনো দেশে না গিয়েই। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। একটা ভালো বিজনেস মডেল তো আছে, কিন্তু শুধু সেটা থাকলেই কি সফল হওয়া যায়? একদমই না। আসল জিনিসটা হলো মানসিকতা। তো এখন আমরা দেখব যে এই ধরনের ব্যবসায় সফল হতে গেলে ঠিক কী ধরনের মানসিকতা বা মাইন্ডসেট থাকা দরকার বলে বক্তা মনে করেন। এখানে বক্তা দুনিয়ার মানুষকে দুটো ভাগে ভাগ করেছেন। তার মতে 95% মানুষ যারা চাকরি বা ছোটখাটো নিজস্ব কাজ করে, তারা আসলে অন্যের স্বপ্ন পূরণ করার জন্য খেটে চলেছে। আর মাত্র 5% মানুষ যারা বিজনেসম্যান বা ইনভেস্টর, তারা নিজেদের স্বপ্ন নিজেরা তৈরি করে। এখন প্রশ্ন হলো, মানুষ কোন দলে থাকতে চায়? আর এই মানসিকতার সাথেই জুড়ে আছে একটা দারুণ কথা। বক্তা বলছেন
যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। মানে লক্ষ্য যদি স্থির থাকে, ডেস্টিনেশন যদি ক্লিয়ার থাকে, তাহলে কোনো বাধাই আটকাতে পারে না, পথ নিজে থেকেই তৈরি হয়ে যাবে। মানসিকতা তো ঠিক হলো, লক্ষ্য স্থির হলো, কিন্তু এরপর তো কাজে নামতে হবে, তাই না? তো এই বিশ্বাসটাকে বাস্তবে একটা ব্যবসায় পরিণত করতে প্রতিদিন ঠিক কি করতে হবে? চলুন বক্তার দেওয়া সেই ডেইলি অ্যাকশন প্ল্যানটা একবার দেখে নিই। বক্তার মতে সাফল্য কোনো একদিনে আসে না, প্রতিদিন ছোট ছোট কিছু কাজ নিয়ম করে করে যেতে হয়। যেমন সবার আগে নিজে প্রোডাক্টের একজন সেরা ব্যবহারকারী হতে হবে, নিজের অভিজ্ঞতা থেকে গল্প তৈরি করে সেটা শেয়ার করতে হবে। এখনকার যুগে সোশ্যাল মিডিয়া তো আছেই, সেটাকে কাজে লাগাতেই হবে। নিয়মিত মিটিং বা ট্রেনিংয়ে থাকতে হবে, আর সবচেয়ে জরুরি ক্রমাগত নতুন নতুন মানুষের সাথে কথা বলে যেতে হবে, আর নিজের টিমকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে উদাহরণ তৈরি করে। এত কিছু করার পর, এত খাটুনির পর শেষ পর্যন্ত পুরস্কারটা কি? বক্তা এখানে শুধু টাকা পয়সার কথা বলছেন না, তিনি বলছেন এক অন্য ধরনের জীবনের কথা, একটা লিগেসি বা উত্তরাধিকার তৈরি করার কথা। আর সেটা হলো স্বাধীনতার উত্তরাধিকার। এই কথাগুলো হয়তো স্বপ্ন মনে হতে পারে, তাই বক্তা নিজের জীবনের গল্পটাই উদাহরণ হিসাবে তুলে ধরেছেন। 2017 সালে যখন তিনি শুরু করেছিলেন, তখন তার কাছে কোনো টাকা বা সাপোর্ট ছিল না। সেখান থেকে শুরু করে 2022 সাল নাগাদ তিনি 142টা দেশে প্রায় 1.25 লক্ষ মানুষের একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করেছেন। আর আজ তিনি আর্থিকভাবে স্বাধীন, এমনকি নিজের স্বপ্নের গাড়িও কিনেছেন। এটা কিন্তু একটা অসাধারণ জার্নি। তো এই যে স্বাভিমতার কথা বলা হচ্ছে, এটা ঠিক কী রকম? বক্তা এটাকে 4 ভাগে ভাগ করেছেন। 1. সীমাহীন আয়ের সুযোগ, যা কোনো চাকরির মাইনের মধ্যে বাধা থাকবে না। 2. প্যাসিভ ইনকাম, মানে এমন একটা আয় যা কাজ না করলেও আসতে থাকবে, এমনকি পরের প্রজন্ম তার সুবিধা পাবে। 3. খুব কম সময়ে অবসর নেওয়ার সুযোগ। আর 4. যখন খুশি যেখানে খুশি ঘুরে বেড়ানোর স্বাধীনতা, সময় এবং অর্থ দুটোই থাকবে। তবে সবকিছুর পেছনে একটা আবেগ থাকে, একটা ব্যক্তিগত কারণ থাকে। বক্তার ক্ষেত্রেও তাই ছিল। তিনি বলছেন, আমি চেয়েছিলাম আমার বাবা মা বেঁচে থাকতেই যেন আমার স্বপ্নের গাড়িটা তাদের দেখাতে পারি। এই একটা কথাই বুঝিয়ে দেয় তার এই পুরো জার্নির পেছনে কতটা গভীর আবেগ আর ভালোবাসা কাজ করেছে। বক্তা তার নিজের গল্পটা তো শোনালেন, তার বিশ্বাসের ব্যবসার কথা বললেন, কিন্তু দিন শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। উনি তো ওনার গল্পটা তৈরি করেছেন, এবার প্রশ্ন হলো আমরা নিজেদের জন্য কোন গল্পটা তৈরি করব।